हेलो फ्रेंड्स वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। विश्वजय यूट्यूब चैनल मोस्ट इम्पोर्टेंट क्लास प्राइमारि टेटेर इंग्लिश पेडागोगिर साजेशनेर मैराथन क्लासे तोमादेर सकलके स्वागत जानाई। তোমরা যদি ইংলিশ পেডাগোগিতে 15 নাম্বার পেতে চাও 24শে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষায়, তাহলে আমি তোমাদের যতগুলো ম্যারাথন ক্লাস ইংলিশ পেডাগোগির দিয়েছি কমপক্ষে তোমাদের এই ক্লাসটি নিয়ে 7টি ক্লাস হলো। এই ক্লাসগুলো তোমরা এক্সাম পর্যন্ত ভালোভাবে দেখো এবং যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমি করেছি সেগুলো মনোযোগ দিয়ে শোনো। ওকে, টেট পরীক্ষার সম্ভাব্য সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু এই পুরোপুরি ম্যারাথন ক্লাসগুলোতে আছে এবং আজকের ক্লাসটাও ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। তো প্রাইমারি টেটের এই যে সাজেশনের ক্লাস সকলকে স্বাগত জানাই। বিশ্বজয় ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যারা ফুল মক টেস্ট দিতে এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে। অবশ্যই দেখো তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। চলো ইংলিশ পেডাগোগির ম্যারাথন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো অবশ্যই তোমরা কি করবে দেখো, তোমাদের আমি প্রশ্নের পাশাপাশি কিন্তু আমি যে ডিসকাসগুলো রেখেছি সহজ বাংলা ভাষায় সেগুলো মনোযোগ সহকারে কিন্তু প্রত্যেকেই শুনবে, তাহলে কিন্তু জিনিসটা তোমাদের কি বলবো যে অনেকটা হেল্প করবে যে বুঝতে। দেখো না, প্রথমে আছে কি দেখো যে ডাইলেক্ট। তো প্রথমে আমাদের জানতে হবে যে ডাইলেক্টটা কি। তো দেখো ডাইলেক্টটা কি হলো, একটা আঞ্চলিক ভাষা। ধরে নাও আমি আমার আঞ্চলিক যে ভাষা যে উপভাষা সেই একটা উপভাষায় আমি ধরে নাও কথা বলি, তুমি তোমার উপভাষায় কথা বলো। তো এই যে উপভাষা এটাকে বলা হয় ডাইলেক্ট। তোমাদের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো এই ভ্যারাইটি অফ ইংলিশ স্পোকেন ইন ওয়ান পার্ট অফ এ কান্ট্রি, অর্থাৎ একটা দেশের কোনো একটা অংশে যদি কোনো একটা ভাষা যে ভাষা বলা হয় সেটাকে বলা হয় উপভাষা বা আঞ্চলিক ভাষা। দেখো ডাইলেক্টস থেকে একটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা আমরা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, এ ডাইলেক্টস পাসেস থ্রু দিস স্টেজেস, ঠিক আছে, যে কি আছে টু গেট এ স্ট্যাটাস অফ স্ট্যান্ডার্ড ডাইলেক্টস, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডাইলেক্ট আমরা কোনটাকে বলবো যে উচ্চ মানের আঞ্চলিক ভাষা ইত্যাদি কোনটাকে বলবো। তো দেখে নাও স্ট্যান্ডার্ড ডাইলেক্টের ক্ষেত্রে মনে রাখবে স্ট্যান্ডার্ড ডাইলেক্ট এই জাতীয় তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে, দেখো যে আঞ্চলিক ভাষা যখনই তুমি ধরো কোনো কিছু বলতে চাইছো, তো বলতে চাইলে কি করতে হবে, তোমাদের সিলেকশন করতে হবে। দেখে প্রত্যেকটাই কিন্তু যে কি ধরনের ভাষা বলবো, হ্যাঁ তাই না, সেটা তোমাকে সিলেক্ট করতে হয়। তাহলে প্রথমে তোমাদের সিলেক্ট করতে হবে, প্রত্যেকটা জায়গায় সিলেক্ট দেখো আছে। তারপরে তোমরা কি করবে, তারপরে কি করতে হবে, কোডিফিকেশন করতে হবে, অর্থাৎ কোডিফাই করতে হবে। হ্যাঁ, কোডটা বুঝতে হবে যে তুমি ধরে নাও তুমি দুঃখের কথা আমাকে বলছো, তাহলে আমি তোমার সঙ্গে সেই অনুযায়ী কথা বলবো। তুমি যদি ব্যঙ্গ বিদ্রুপ করো সে কি বলবে আর কথাটা আদান প্রদান হবে না। তাহলে এখানে কোডিফিকেশন প্রয়োজন, সঙ্গে এলাবোরেশন প্রয়োজন, সেটাকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা প্রয়োজন। নেক্সট দেখে নাও এলাবোরেশন অফ ফাংশন, ঠিক আছে, যে সেই ক্রিয়াকর্মটাকে নিয়ে আলোচনা করা বা বিস্তৃতভাবে বর্ণনা করা। নেক্সট অ্যাকসেপ্টেন্স, ওকে, যে গ্রহণমূলক এই যে ব্যাপারটা, এই তিনটে জিনিস তোমাদের থাকতে হবে স্ট্যান্ডার্ড ডাইলেক্টের ক্ষেত্রে। সিলেকশন, কোডিফাই বা কোডিফিকেশন, এলাবোরেশন অফ ফাংশন সঙ্গে অ্যাকসেপ্টেন্স। অন্যান্যগুলো হবে না, কারণ দেখো আমি তোমাদের বললাম প্রথমে সিলেকশন হবে তারপরে কোডিফিকেশন হবে। তো সিলেকশন কোডিফিকেশন দেখো অন্যান্য অপশানগুলোতে নেই, তাহলে এখানে অপশান 1 হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট দেখে নেবো আমরা, দেখে নাও যে এরর্স। তোমরা নিশ্চয়ই যে এরর্স, অর্থাৎ তুমি যখন শিক্ষক বা শিক্ষিকা হবে শ্রেণীকক্ষে, দেখো যে ছেলে মেয়েদের কোনো না কোনো এরর্স হতেই পারে, কোনো না কোনো ভুল হতেই পারে। তাহলে ধরো শ্রেণীকক্ষে কোনো না কোনো ভুল হলো, সেই যে ভুলটাকে সেটাকে আমরা কি বলি যে পার্ট অফ টিচিং লার্নিং প্রসেস, অর্থাৎ টিচিং লার্নিং প্রসেসের একটা ধরে নাও এই এররটা তার মধ্যেই পড়ে। ধরে নাও তুমি কোনো একটা শিশুকে বোঝাতে গেলে শিশুটা ধরে নাও এরপরে শিশুটা যখন নিজে থেকে বলছে তখন শিশুটা ভুল বলছে, বা শিশু যখন রিড করছে তখন ধরে নাও ভুল পড়ছে। তো তুমি কি করবে, ভুলটা কিন্তু সঙ্গেই ধরিয়ে দেওয়া উচিত নয়। ভুলটা শিশুটা করার পর কিছুটা সময় বাদে সংশোধন করা উচিত। কারণ শিশুটা ধরে নাও বললো যে শিশু কিছু ভুল করার, তো এইভাবে যখন রিডিং পড়ছে তুমি ধরে নাও এখানে বানানটা ভুল বললো, সঙ্গে বলে দিলে হবে না, যে বাক্যটা তাকে পড়তে দাও তারপরে বলো। তো এটা পার্ট অফ কারিকুলামের মধ্যে এটা পড়ে এরর্সটা। চলো এরর্স নিয়ে একটা কোশ্চেন আছে, দেখে নাও যে এরর্স, হোয়াট ইজ এরর্স কি। দেখো যে এটা ইন্ডিকেশন অফ লার্নিং, যে লার্নিংকে ইন্ডিকেট করে, না হ্যাম্পার ল্যাঙ্গুয়েজ লার্নিং, না
কারেক্টেড দেন অ্যান্ড দেয়ার শুড বি অ্যাভয়েডেড বাই নোটিসিং দেম। তাহলে এখানে দেখো কি হয় যে এরর্সটা কি করে আমাদের ইন্ডিকেট লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা ওকে লার্নিংয়ের ক্ষেত্রে যে হ্যাম্পার ল্যাঙ্গুয়েজ লার্নিং নয় ইন্ডিকেশন করে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে। নেক্সট আমরা চলে যাব দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে মেথড, এই মেথড থেকে তোমরা প্রাইমারি টেট পরীক্ষায় কিন্তু প্রশ্ন পাবেই, এটুকু একেবারে 100% কনফার্ম থেকো। মেথড যে বিভিন্ন মেথডগুলো আছে তার মধ্যে গ্রামার ট্রান্সলেশন যে মেথড এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখো গ্রামার যে ট্রান্সলেশন মেথড আমরা যদি এই জায়গাটায় প্রথমে চলে আসি দেখে নাও যে গ্রামার ট্রান্সলেশন মেথডটা কি। দেখো এটা হচ্ছে মেথড অফ ফরেন অথবা আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা সেখানে আমরা ব্যবহার করি, ট্রান্সলেশন গ্রামার স্টাডি করি, ঠিক আছে। তো এখানে আমাদের কি আছে যে এটাই হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড, মনে রাখতে হবে কিন্তু। তো দেখো গ্রামার ট্রান্সলেশন মেথড সম্পর্কে যদি আমরা সহজভাবে বুঝে নিই তো দেখো কি হবে যে গ্রামার ট্রান্সলেশন মেথডটা হচ্ছে একটা অন্য নাম ক্লাসিক্যাল মেথড, এর আদার নাম কি ক্লাসিক্যাল মেথড। তো দেখো এটা কি হয় যে গ্রামার ট্রান্সলেশন মেথড যে মাতৃভাষার দ্বারা শেখানো হয় ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমার ফার্স্ট ইংলিশ গ্রামার শেখানো হয়। প্রথমত দেখো ইংলিশ গ্রামার শেখানো হয়, কমিউনিকেট করতে বলা হয় না, অর্থাৎ তোমাকে কি বলা হলো যে তোমাকে শেখানো হলো এবং তোমাকে লিখতে বলা হলো কিন্তু তোমাকে বলতে দেওয়া হয় না গ্রামার ট্রান্সলেশন মেথডে। তো দেখে নাও এখানে কি গ্রামার ট্রান্সলেশন মেথডটা কি করে, তাহলে মনে রাখতে হবে যে এখানে যে গ্রামার নিয়ে আলোচনা করে গ্রামার রুলকে ফলো করতে বলা হয়, এই সমস্ত জিনিস নিয়ে তোমাদের কিন্তু মনে রাখবে যে আলোচনা করা হয়। তাহলে এই ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচটা মনে রাখবে যে ফার্স্ট থ্রু ডিটেলস গ্রামার রুল নিয়ে আলোচনা করে, এর অন্য নাম ক্লাসিক্যাল মেথড এবং এটা ইংলিশ গ্রামার শেখানো হয় যেটাকে বলা হয় টার্গেট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মনে রাখতে হবে। ওকে চলো দেখে নাও। নেক্সট আমরা চলে যাব যে ডাইরেক্ট মেথডটা কি। আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি বহুবার আগের যে প্যাডাগজি ম্যারাথন ক্লাসগুলোতে। দেখো ডাইরেক্ট মেথড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা মেথড। দেখো ডাইরেক্ট মেথডে কি হয় যে গ্রামার না বলে ইংরেজিদের দেশে চলে যাও, অর্থাৎ ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে কি হয় দেখো যে ধরে নাও তোমাকে আমি বললাম তুমি ইংরেজি শিখতে চাও, চলো বললাম যে একটা ক্লাসে একটা স্যারের কাছে এডমিশন হয়ে যাও, সেখানে তিনি গ্রামারের রুল ইত্যাদি ইত্যাদি শিখিয়ে দেবেন, সেটা গ্রামার ট্রান্সলেশন মেথড। কিন্তু দেখো তুমি চাইছো কি যে একটা পরিবেশের মধ্যে কোনো কিছু শিখতে চাও না গ্রামার রুল, তাহলে একটা পরিবেশের মধ্যে তোমাকে থাকতে হবে, এক এনভায়রনমেন্টের মধ্যে। তার মানে তোমাকে কি করতে হবে যে সমস্ত স্থানে ইংরেজি বলে হয় সেই সমস্ত স্থানে চলে যেতে হবে, তাছাড়া ইংরেজদের দেশেই চলে যেতে হবে, ইউরোপে চলে যেতে হবে। সেখানে তাদের সংস্পর্শে তুমি 3 মাস 6 মাস থাকলে টুকটাক কিন্তু ইংলিশ শিখেই যাবে। তো এইভাবে ডাইরেক্ট মেথডটা তাই বলছে। দেখে নাও দি ডাইরেক্ট মেথড ইজ in teaching a language directly establishing an immediate, মনে রাখবে অডিও ভিজুয়াল অ্যাসোসিয়েশন, যেখানে তুমি দেখে শুনে শিখতে পারবে, এটা মনে রাখবে। এখানে কি হয় যে উইদাউট এনি হেল্প টু দি লার্নার্স মাদার টাং, যে এখানে লার্নাররা মাদার টাঙের সাহায্য ছাড়াই কিন্তু ডাইরেক্ট মেথডের সাহায্যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা অ্যাকুয়ার করে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে যেমন ধরে না বিভিন্ন যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এক্সপ্রেশন যা কিছু বলছে ওয়ার্ডস ফ্রেজ ইডিয়ম মিনিংস রুলস, তো এগুলোর মধ্যে দেখবে এগুলো সমস্ত কিন্তু একটা একটা স্কিল ডাইরেক্ট মেথডের। তাহলে ডাইরেক্ট মেথড মনে রাখবে যে মাতৃভাষার সাহায্য ছাড়াই কিন্তু হয়। আর গ্রামার ট্রান্সলেশন মেথডে কি বললাম যে মাতৃভাষার প্রয়োজন হয়, ধর নাও রাম ভাত খায়, সেটাকে এরপরে ইংলিশে ট্রান্সলেট করলে এইভাবে। তো ডাইরেক্ট মেথডে যে একটা পরিবেশের মধ্যে আমরা ডাইরেক্ট মেথডে শিখতে পারি। আর ন্যাচারাল মেথডটাও সেরকম, ন্যাচারাল মেথডটাও সেই ডাইরেক্ট মেথডের মতোই। নেক্সট দেখে নেব যে ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথড। তোমরাও জানো যে এই জায়গা থেকে স্যার আপনি যদি নাও বলেন তবু কিন্তু এই জায়গা থেকে আমরাও জানি যে পরীক্ষায় প্রশ্ন আসবেই, তাই না? তোমরাও জানো। তো এটা আমাকে আর কোনো কি বলবো যে কোনোভাবে না তোমাদের মনে করিয়ে দিলেও হয়। তো এই দুটো জায়গা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো ডাইরেক্ট মেথডটা কি, ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথডটা কি। দেখো ইন্ডাকটিভ মেথডের আরেক নাম আরোহী পদ্ধতি। তাহলে ইংলিশে যদি আসে তাহলে ইন্ডাকটিভ মেথডটা তোমরা পাবে। তাছাড়া বাংলাতে ধরে নাও সিডিপিতে এলো বা বাংলাতে এলো, সঙ্গে সঙ্গে তোমাদের ম্যাথে এলো বা
তোমাদের পরিবেশে এলো, যখন এই যে অন্যান্য টপিকগুলো আছে ইন্ডাকটিভ মেথড, তো এখানে কি হয় উদাহরণ থেকে তুমি সূত্রের দিকে যাও। উদাহরণ থেকে সূত্র মানে কি, ধরে নাও আমি তোমাকে বললাম যে ক্যাট, আমি তোমাকে বললাম ক্যাট, টাইগার, তো এগুলো কি, আমি যদি বলি পার্টস অফ স্পিচের মধ্যে এগুলো কোথায় পড়ে, তুমি তো তখন বলে দেবে যে স্যার এগুলো তো নাউন। তাহলে এই যে উদাহরণ থেকে আমরা যখন সংজ্ঞার দিকে যাই তখন সেটা হয়ে যায় কিন্তু ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি। আর অর্থাৎ কি, জানা থেকে আমরা অজানার দিকে যাই, মূর্ত থেকে বিমূর্তের দিকে যাই, সহজ থেকে কঠিনের দিকে যাই, আর বিশেষ থেকে সাধারণ সত্যে উপনীত যখন হয়, মনে রাখবে সাধারণ বিশেষ থেকে, উদাহরণ টু সূত্র মানে ইন্ডাকটিভ মেথড। আর সাধারণ থেকে যখন মনে রাখবে সাধারণ দন্তস্ব এ সূত্র আর দন্তস্ব এ সাধারণ, সাধারণ থেকে যখন দেখবে সাধারণ টু বিশেষের দিকে যাচ্ছে তখন কিন্তু সেটা হয়ে যাবে ডিডাকটিভ মেথড বা অবরোহী পদ্ধতি। মনোযোগ সহকারে ক্লাসটা করো। এই ক্লাস থেকে আমি তোমাদের বারবার বলছি তোমরা ইংলিশ পেডাগোগিতেও কমন পাবে, বাংলা পেডাগোগি, সমস্ত পেডাগোগি থেকে কমন পাবে, তোমরাও এটা জানো ভালোভাবে। তাই এত প্রত্যেকেই দেখছো ক্লাসটা, প্রত্যেকেই ফলো করছো আমার ক্লাসগুলো। তো ডিডাকটিভ মেথডে কি হয়, সূত্র দেখো কি হয় যে সূত্র টু উদাহরণের দিকে যায়, আর বিমূর্ত থেকে ওকে, যে বিমূর্ত সিদ্ধান্ত থেকে মূর্ত সিদ্ধান্তে উপনীত হয়। যেমন কি, যে প্রথমে নাউনের সংজ্ঞা বললে, তারপরে নাউনের উদাহরণ দিলে, এইভাবে যেগুলো হয়। তো দেখো ক্লাসটি কেমন লাগছে একটু জানাবে, ক্লাসটি কেমন লাগছে জানাও। আর তোমাদের বন্ধুদের সঙ্গে এখনও যারা শেয়ার করোনি, এটা অনুরোধ তোমাদের যে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিও। ওকে, চলো দেখে নাও। তো দেখে নাও, আমরা চলে যাব গ্রামার ট্রান্সলেশন মেথড। ডাজ নট কি বলা হয়েছে, দেখো নট বলা হয়েছে, নট কথাটা। তো এই যে নেগেটিভ যখনই ওয়ার্ডগুলো তোমরা পাবে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডটা কোনটা নয়, এই যে 4টা অপশান আছে তার মধ্যে দেখো যে এনকারেজ করে লার্নিং থ্রু মাদার টাং, যে মাদার টাংয়ের সাহায্যে আমরা লার্নিং করতে পারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা, সেটা তো এটা অবশ্যই ঠিক আছে। গিভ ইম্পর্টেন্স টু গ্রামার, যে গ্রামারটাকে গুরুত্ব দেওয়া হয়, এটাও যেন ঠিক আছে। ইনহ্যান্স এ স্টুডেন্টস কমিউনিকেট স্কিল, অর্থাৎ যে স্টুডেন্টের যে কমিউনিকেটিভ স্কিল সেখানে কিন্তু তার উন্নতি ঘটায়। এবং দেখো এনাবেল দি স্টুডেন্ট টু ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি, এবং কি ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি সে স্টুডেন্টটা বলতে পারে বা ব্যবহার করতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে বলো তো, এক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে ইনহ্যান্স কমিউনিকেটিভ যে স্কিল, অর্থাৎ আমি তোমাদের গ্রামার ট্রান্সলেশন মেথডে একটা জায়গায় বলেছিলাম যে এখানে কিন্তু বলা হয় না, যে কথা বলা হয় না, এখানে কি হয়, এখানে শুধুমাত্র শেখানো হয় আর লেখা হয়। তোমাকে শেখানো হলো সূত্র এবং তুমি কি করো সেখানে লেখো, তোমাকে কিন্তু সেখানে কমিউনিকেট করতে দেওয়া হয় না। কমিউনিকেট কোথায় করতে দেওয়া হয়, কমিউনিকেট করতে দেওয়া হয় ডাইরেক্ট মেথডে, তাই না? তাহলে মনে রাখবে এটাই তোমাদের গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো না, BICS বা CLP এটা কি, দেখো তোমাদের এগুলো ফুল ফর্ম আসতে পারে। যে BICS মানে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। ধরো তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলছো, তুমি তোমার বাড়িতে কথা বলছো, এগুলো সব BICS বেসিক ইন্টারপার্সোনাল যে কমিউনিকেশন স্কিল। আর CALP কি, কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। দেখো এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু ফুল ফর্মও আসতে পারে, তো মনোযোগ সহকারে এগুলো কিন্তু বোঝার চেষ্টা করো। যে এখানে কি হয়, CLPতে ধরো তোমাকে আমি কোনো একটা, যে ডেঙ্গু হয়েছে, চলো ডেঙ্গু সম্পর্কে বিস্তারিত কিছু বলো, তখন তুমি কি করবে, তোমাকে ক্রিয়েটিভ করতে, মানে ক্রিয়েটিভিটি তোমার মধ্যে সৃজনশীলতা দেখতে পাবো আমি, যেখানে অ্যাক্টিভিটি দেখতে পাবো, যেখানে ক্রিয়েটিভিটি দেখতে পাবো, সেখানে জানবে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হবে। আর যেখানে দৈনন্দিন দুই বন্ধুর মধ্যে কথোপকথন, হ্যাঁ, যে ছেলে মায়ের সঙ্গে কথোপকথন, বাড়িতে কথোপকথন, সেগুলো BICS হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও যে নেক্সট প্রশ্ন, যে এ ল্যাঙ্গুয়েজ, দেখো কি আছে, এ ল্যাঙ্গুয়েজ টিচার গিভস এ টাস্ক অফ গ্রুপ স্টোরি রাইটিং। যে একটা ল্যাঙ্গুয়েজ টিচার, ঠিক আছে, ভাষা শিক্ষক কি করলেন, যে একটা গ্রুপ স্টোরি রাইটিং, একটা স্টোরি রাইটিং, ওকে, যে সেখানে গ্রুপ স্টোরি মানে সেখানে গ্রুপভাবে সমস্ত কিছু করা হচ্ছে। সি স্টার্টেড স্টোরি, হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটিল গার্ল, যে একদা, হ্যাঁ, এক সময় এক ছোট্ট মেয়ে ছিল, এইভাবে স্টোরিটা শুরু করা হচ্ছে। দেন সি আস্কড দি গ্রুপ অ্যাড অন সেন্টেন্স টু দি স্টোরি। কি বলা হচ্ছে, যে তিনি একটা বাক্য বললেন শিক্ষক, তারপরে কি বললেন, যে ছেলেদের বা মেয়েদের, স্টুডেন্টদের, যে তোমরা এরপরে একটা বাক্য অ্যাড করো যাতে এই গল্পের সঙ্গে মানে মেলে। তো ওয়ান স্টুডেন্ট
will record the response in a group. This activity used to enhance, অর্থাৎ এখানে এই অ্যাক্টিভিটির দ্বারা শিক্ষক ছাত্রদের মধ্যে বা ছাত্রীদের মধ্যে কিসের উন্নতি ঘটাতে চাইছে। দেখো যে এখানে কি হচ্ছে, দেখো এখানে কি আছে, অ্যাক্টিভিটি কথাটা বা ক্রিয়েটিভিটি কথাটা যখনই থাকবে তখনই কি করবে, আমি তোমাদের বললাম তখনই হয়ে যাবে কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি ক্রিয়েটিভিটি থাকলে সিএলপি, অর্থাৎ কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মনে রাখতে হবে। ওকে, যেটা সেখানে যখন ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে বলা হচ্ছে তখন সেটা হয়ে যাবে CALP। নেক্সট দেখে নাও যে এ টিচার কি আছে, দেখো নেক্সট প্রশ্ন, ভালোভাবে মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো। এ টিচার ইজ এ টেলিং এ স্টোরি অ্যাকশন গেস্টার্স টু ক্লাস 3 স্টুডেন্ট। কি করেছে দেখো, যে একটা শিক্ষক কি করছে, একটা স্টোরি বলছে, ঠিক আছে, এবং সেখানে কি করছে, যে স্টোরি বলছে এবং নানা রকম অঙ্গভঙ্গি করছে স্টুডেন্টদের কাছে। তো আফটার দিস হি আস্কড দেম ড্র পিকচার অন দি স্টোরি ইন গ্রুপস, এবং কি বলেছেন যে তিনি যা কিছু বললেন অঙ্গভঙ্গির সাহায্যে তা নিয়ে একটা স্টোরি, একটা ড্র পিকচার করো, সে ছেলেদের তিনি বললেন। তো দেখে নাও এখানে ড্র পিকচার অন দি স্টোরি, তো হোয়াই ডু ইউ থিঙ্ক সি আস্কড, তো এখানে দেখো যে এখানে তিনি যে কেন তিনি এটা বললেন ড্র পিকচার করতে, দেখো যে সি ওয়ান্টেড টু অ্যাসেস দেয়ার কালারিং ড্রয়িং স্কিল, অর্থাৎ সে দেখতে চাইছে ছেলেদের কালারিং ড্রয়িং স্কিলটা, মানে সে দেখতে চাইছে বা সে চাইছে না সি হ্যাড কমপ্লিটেড হার লেসন অ্যাজ পার লেসন প্ল্যান শো, না লেসন প্ল্যান এবং এনগেজড রাখতে চেষ্টা করছে ড্রয়িংয়ে না। নেক্সট দেখে নাও কি আছে, সি ওয়ান্টেড টু অ্যাসেস দেয়ার কম্প্রিহেনশন অফ দি স্টোরি, না কম্প্রিহেনশন যে গল্পটা নিয়ে আলোচনা করলো, যে কবিতাটা নিয়ে বর্ণনা করলো, সেটা নিয়ে যে একটা স্টোরি কম্প্রিহেনশন। তো এটা অবশ্যই জানো যে পার্টিসিপেশন যে ড্রয়িং, তো ড্রয়িংয়ের কথাটা যে জায়গায় আছে এগুলো একটাও নয়, এখানে ড্রয়িং মূলত নয়, এখানে কম্প্রিহেনসিভ দি স্টোরি, অর্থাৎ সেখানে শিশুরা কতটা সেই গল্পের সঙ্গে বা সেই কবিতার সঙ্গে শিক্ষক যা বললেন সেটা কম্প্রিহেনশন কতটা করতে পারছে, এটা মূলত আমাদের প্রধান এবং প্রথম। চলো নেক্সট আমরা প্রশ্নে চলে যাব। ক্লাসটা কেমন লাগছে একটু জানিও। দেখে নাও নেক্সট প্রশ্ন, যে কনসিডার দি স্টেটমেন্ট এ অ্যান্ড বি রিগার্ডিং ট্রান্স ল্যাঙ্গুয়েজিং। ভালোভাবে এটা দেখো, আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজ পড়েছি। মাল্টি ল্যাঙ্গুয়েজ মানে কি বহুভাষী, অর্থাৎ যে কেউ হিন্দি, কেউ বাংলা, কেউ সংস্কৃত, কেউ তামিল, তেলেগু, সেটা মাল্টি। আর বি ল্যাঙ্গুয়েজে দুটো থাকবে, বি ল্যাঙ্গুয়েজে সেখানে কি থাকবে, বাংলা আর ইংলিশ থাকবে। তো এখানে দেখো ট্রান্স ল্যাঙ্গুয়েজিং আছে। ট্রান্স ল্যাঙ্গুয়েজিং মানে কি, দেখো ধরে নাও আমি তোমাকে বললাম, দেখো আগে বুঝে নাও ট্রান্স ল্যাঙ্গুয়েজিংটা কি। ধরো তুমি একটা বাক্য বলছো, ধরে নাও আমি এই বলছি তোমাদের, এই যে ক্লাসটি তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আমি কি বললাম, এই যে ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ বাংলার সঙ্গে ইংলিশ বললাম। এই যে এই বাংলার সঙ্গে ইংলিশ, বাংলার সঙ্গে হিন্দি মিশিয়ে বলাটাই কিন্তু ট্রান্স ল্যাঙ্গুয়েজিং, মনে রাখবে ট্রান্স ল্যাঙ্গুয়েজ। তো ট্রান্স ল্যাঙ্গুয়েজিং ইজ এ ফ্লেক্সিবল ফর্ম অফ মাল্টিলিঙ্গুয়ালিজম, অর্থাৎ বহুভাষিকতার ক্ষেত্রে এটা কি ফ্লেক্সিবল না। ট্রান্স ল্যাঙ্গুয়েজিং ইজ এ সুইচিং বিটুইন ল্যাঙ্গুয়েজ ওয়ান নো ইন অর্ডার, দেখে না, অর্ডার টু ম্যাক্সিমাইজ কমিউনিকেটিভ পোটেন্সিয়াল। দেখো যে আমাদের কি করে, ধরে নাও তুমি বাংলার সঙ্গে যে ইংলিশ বলো, সঙ্গে সঙ্গে হিন্দিও ইউজ করো, সঙ্গে সঙ্গে ওড়িয়াও কথা বলো, সঙ্গে সঙ্গে তামিল কথাও বলতে পারো, তাহলে এখানে মাল্টিলিঙ্গুয়ালিজম থাকছে। সঙ্গে সঙ্গে কি করছে, তুমি সুইচ করতে পারছো অন্য ভাষায়, কমিউনিকেশনের ক্ষেত্রে অন্য ভাষায় যেতে পারছো। তাহলে এগুলো দুটোই ঠিক আছে। হ্যাঁ, তো এখানে এ আর বি ট্রু হয়ে যাবে। ক্লিয়ার হলো ট্রান্স ল্যাঙ্গুয়েজিং কি। চলো নেক্সট দেখে নাও। এ টিচার কালেক্টস দি এরর্স of learners her class and discusses them her learners once in 2 weeks। ভালোভাবে শোনো, কোশ্চেনটা ভালোভাবে বোঝো। একজন শিক্ষক কি করছেন, যে স্টুডেন্টের যে সমস্ত এররগুলো রয়েছে, যে সমস্ত ভুল, যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেগুলো কি করছেন 2 উইকসে একবার চেক করছেন সেগুলো, বা সেগুলো নিয়ে ডিসকাস করছেন। তাহলে এই যে এটাকে আমরা কি বলবো, যে এরর কারেকশন করছেন, না ফিডব্যাক, না গ্রামার টিচিং, না রিমেডিয়াল টিচিং। ধরে নাও যে কোনো একটা শিশু বলল
যে গরু ধরে নাও বললো যে গরুর 5টি ধরে নাও পা আছে বললো, তো এটা বললো, তো এটা নিয়ে দেখো যে এই যে এটা বললো, এটা বলার পর যখন শিক্ষক ডিসকাস করছেন 2 সপ্তাহের মধ্যে একবার, তখন কি করছেন এখানে কিন্তু ফিডব্যাকটা পাচ্ছে, এটা ফিডব্যাক মনে রাখবে, যে রিমেডিয়াল টিচিং নয়। রিমেডিয়াল টিচিংয়ে কি হয়, এটা ফিডব্যাক হবে। রিমেডিয়াল টিচিংয়ে কি হয় মনোযোগ দিয়ে দেখো, যে স্টুডেন্টদের প্রথমে ডায়াগনস্টিক করা হয়, অর্থাৎ কি করা হয় যে কোথায় ফাঁক আছে, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, ভুলগুলোকে আগে সেখানে চিহ্নিত করা হয়। তারপরে কি হয়, তারপরে সেগুলোকে রিমেডিয়াল করা হয়, সংশোধন করা হয়। তাহলে মনে রাখবে যে ডায়াগনস্টিকে কি হয়, যে সমস্যাকে চেনা যায়, আর এখানে টিচার কি করছে, যে ফিডব্যাক সংগ্রহ করছে, অর্থাৎ ডিসকাস করছে। আচ্ছা তুমি এখানে বুঝতে পারছো না, তখন সেই শিশুটা বলছে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার এখানটা বুঝতে পারছি না, তো সেখানে ফিডব্যাক দিল, তখন শিশুটা বলছে হ্যাঁ ম্যাডাম বুঝতে পারলাম। এই যে ফিডব্যাক, এটাকে বলা হয় ফিডব্যাক, ঠিক আছে। আর যেখানে মনে রাখবে সমস্যাকে চিহ্নিত করে ডায়াগনস্টিক প্রথমে হয়, নেক্সট কি হয় সমস্যাকে চিহ্নিত করে তারপরে সংশোধন করা হয়, সেটা হচ্ছে রিমেডিয়াল, মনে রাখতে হবে। নেক্সট দেখে নাও যে কি আছে দেখো, রিডলেস, পাজলস, ক্রসওয়ার্ডস, এই যে ইত্যাদি আছে। অর্থাৎ দেখবে তোমরা বিভিন্ন ছোটদের বই দেখেছো, দেখবে এ ফর অ্যাপেল, বি ফর বেলুন, সেখানে ছবি থাকবে। তো বিভিন্ন রিডলেস, পাজলস, ক্রসওয়ার্ড বিভিন্ন থাকতে পারে, ইনক্লুড যে ইংলিশ টেক্সট বুকে। তো এখানে এই যে সমস্ত কিছু থাকে, যে ইংলিশ টেক্সট বুকটা যাতে স্টুডেন্টের কাছে অ্যাট্রাকটিভ হয়, ফ্লেক্সিবল হয়, তাহলে এই যে এইখানে শিশুদের কি করা হয় বলো তো, যে ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি, যে ডেভেলপ করা হয় শিশুদের থিঙ্কিংটাকে, না ডেভেলপ দি এবিলিটি টু কমিউনিকেট কি দেখো, এ ফর অ্যাপেল, এটা তো কি বলবো অ্যাট্রাকটিভ আছে, তাহলে কমিউনিকেটের ক্ষেত্রে কোনো কাজ নেই। তাহলে হেল্প দেম আন্ডারস্ট্যান্ড টেক্সট বুক, সাম ফান এলিমেন্ট, তো ফান এলিমেন্ট তো নয়। মেক দেখে নাও ক্লাসরুম এনভায়রনমেন্ট লাইভলি এবং ফ্রেন্ডলি, যে ক্লাসরুম এনভায়রনমেন্ট যে অবশ্যই বন্ধুত্বপূর্ণের জন্য কি এরকম টেক্সট বুক ব্যবহার করা হচ্ছে, তো নয়। দেখো এখানে যে শিশুদের মধ্যে যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের এবিলিটিটা সেটা কিন্তু বাড়ানো হচ্ছে, তো এটা ডেভেলপ করানো হচ্ছে, অপশান 1 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও যে প্রশ্নটা একটু বিগ আছে, তো কোশ্চেনটা আগে বোঝার চেষ্টা করো। দেখো যে হুইচ ওয়ান অফ দি প্র্যাকটিস ইজ মোস্ট অ্যাপ্রিসিয়েবল বাই এ ল্যাঙ্গুয়েজ টিচার, যে কোনটা ল্যাঙ্গুয়েজ টিচারের ক্ষেত্রে দেখে নাও যে একটা খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও যে স্টুডেন্ট হু ফ্লুয়েন্ট স্পিকার অফ ইংলিশ শুড বি কনসিডার্ড রোল মডেল ইন দ্য ক্লাস। কি বলা হয়েছে, যে এখানে ইংলিশের কথাটা যখনই থাকবে, দেখো এখানে ইংলিশের কথাটা আছে, ইংলিশ শুড বি কনসিডার্ড এ রোল মডেল ইন দি ক্লাস। হ্যাঁ, তো স্টুডেন্ট দেখো কখনো ফ্লুয়েন্ট অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট হবে না। মেক সাম স্ট্রিক্ট, তো দেখো যখনই তোমরা এই যে ফ্লুয়েন্ট কথাটা পাবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট, তখনই জানবে সেটা কিন্তু ভুল আছে। স্ট্রিক্ট যখনই থাকবে তখনই জানবে সেই অপশানটা নেগেটিভ, পড়ার দরকারই নেই। তাহলে এই যে ট্রিক্সগুলো এগুলো তোমাদের এক্সাম হলে প্রচুর হেল্প করবে। তো দেখে নাও এনশিওর দি অল স্টুডেন্ট যে ক্লাস ফিল অ্যাকসেপ্ট ভ্যালু উইথ হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ সোশ্যাল কালচারাল যে ব্যাকগ্রাউন্ড হি সি কামস ফ্রম। নেক্সট দেখে নাও কী আছে, স্পেশালি কামিং যে ডিসঅ্যাডভান্টেজ। তো দেখো ক্লাসরুমের মধ্যে শিশু কি ডিসঅ্যাডভান্টেজ কি বলবো পায়, না ওয়ার্ক হার্ড মানে তোমাদের শিশুদেরকে বেশি তুমি শাস্তি দেবে, তো এই সমস্ত কিছু নয়, বা বেশি ওয়ার্ক দেবে এই সমস্ত কিছু নয়। তো সেখানে কি করি, শিশুদের আমরা ভ্যালু দিতে শিখতে হয়, তাই তো, যে ক্লাসরুমে শিশুদের ভ্যালু দিতে হয়, শিশুদের সম্মান করতে হয়, ভালোবাসতে হয়। ওকে, তো এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ, অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব স্ক্রিবলিং কি, হোয়াট ইজ স্ক্রিবলিং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেট পরীক্ষার জন্য। ওকে চলো দেখো, স্ক্রিবলিং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ইন লার্নিং টু রাইট বিকজ চিলড্রেন আর টাইপিং টু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ক্রিবলিংটা কি একটু জানো, তারপরে অ্যান্সারটা করো, তাহলে তোমরা অ্যান্সারটি করতে সুবিধা হবে। দেখবে স্ক্রিবলিংটা কিসের দিকে যায়, দেখবে শিশুরা প্রথমে দেখবে তুমি স্লেট কিনে দিলে শিশুরা এরকম দেখবে দাগ করতে থাকে, তাই তো। তারপরে দেখবে শিশুরাকে তুমি একটা দাড়ি টানালে, তারপরে শিশুরাকে এদিক থেকে একটা দাড়ি টানালে, তারপরে এ শেখালে,
তো এটা কি হলো, শিশুরা ধীরে ধীরে আঁকচিরা করতে থাকে, কাটাকুটি করতে থাকে, তারপরে স্ট্রেট লাইন বা বৃত্তের মতো গোল কিছু করতে পারে, তারপরে ধীরে ধীরে ওয়ার্ড শেখে, আলফাবেট শেখে, হ্যাঁ, লিখতে পারে ABCD বা অ আ ক খ, এগুলোকে স্ক্রিবলিং মনে রাখবে। স্ক্রিবলিং হচ্ছে লেখার প্রথম ধাপ, শিশুর লেখার প্রথম ধাপ হচ্ছে স্ক্রিবলিং। তো দেখে নাও ইম্পর্টেন্ট স্টেপ ইন লার্নিং টু রাইট বিকজ চিলড্রেন আর টাইপিং টু। দেখো, তো এখানে দেখে নাও কি আছে, তাহলে দেখো যে প্রডিউস লেটার্স ওয়ার্ডস রাইট দে দি পিক পেন ওর পেন্সিল, তো এটা তো হবেই না, তাই না, লেটার করছে না। এরপর দেখে নাও সে কী করছে, সামটাইম রিডিং রাইটিং, হ্যাঁ, তো রিডিং রাইটিংয়ের কোনো ব্যাপার নেই, এই ছোট্ট শিশু কী রিড করবে, কী রাইট করবে, হ্যাঁ, লিখতে তো পারছে না, কাটাকুটি করছে বা আঁকচিরা করছে। তো ইমিডিয়েট দি অ্যাডাল্টস, বড়দের অনুসরণ করছে, বড়রা তো এভাবে আঁকচিরা করে না, তাই না। শিশুকে পেয়েছে, শিশু সে মোটর সাইকেল স্টেজে, তাই না, হ্যাঁ, শিশুরা সেন্সরি মোটর স্টেজে আছে, তো সেখানে সে নানা রকম আঁকচিরা করছে। তো এখানে দেখো শিশুরা মেক মিনিং ফ্রম দি মার্কস ফর দেম, যে ধীরে ধীরে দেখে না, প্রথমে শিশুরা এরকম শিখলো, তারপর ধীরে ধীরে দেখছে এটা তো বাবা মা চাইছে না বা এটা দিয়ে কিচ্ছু হচ্ছে না, ধীরে ধীরে শিশুরা বুঝতে পারে, হ্যাঁ, ধীরে ধীরে আলফাবেট করতে শিখে। তো এইভাবে এটা হচ্ছে মনে রাখবে যে মেক মিনিং ফ্রম দি মার্কস অফ দেম হবে। নেক্সট দেখে নেব যে বিলিঙ্গুয়াল চিলড্রেন অফেন, বিলিঙ্গুয়াল মানে কি, দুটো ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেখানে কি হচ্ছে, ইউজ ওয়ার্ডস ওয়ান ল্যাঙ্গুয়েজ হোয়াইল স্পিকিং দি আদার, দিস ইজ কল্ড, কি বলবে, যে দুটো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আলোচনা করা হয় তাকে কি বলবো, কোড সুইচিং বলবো, ঠিক আছে, কোড সুইচিং বলবো, কারণ দুটোই মাল্টিলিঙ্গুয়ালিজম হবে না, কোড মিক্সিং এগুলো আলাদা জিনিস, কম্পিটেন্স লেভেলও হবে না, কোড সুইচিং। আমি তোমাদের এক্ষুনি জানালাম যে ধরে নাও তুমি বাংলা ভাষায় বলছো, বাংলা থেকে ইংলিশও ওয়ার্ড ইউজ করছো বা হিন্দিও ইউজ করছো, এগুলো কোড সুইচিং মনে রাখবে, বিলিঙ্গুয়াল। নেক্সট দেখে নাও যে ল্যাঙ্গুয়েজ নর্মালি ইউজড ইন ইনফর্মাল কনভারসেশন। দেখো, যে ধরে নাও তুমি ভাষা বললে, যে একটা সাধারণ, ইনফর্মাল মানে কি, যে দৈনন্দিন, হ্যাঁ, দৈনন্দিন, আরে বন্ধুর সঙ্গে কথা বলছো, চলো ঠাট্টা তামাশা, হ্যাঁ, সমস্ত কিছু করছো, তো এগুলো দেখো এখানে, বাট নট ইন ফর্মাল স্পিচ রাইটিং ইজ কল্ড, যে ফর্মাল স্পিচ মানে কি, ধরে নাও যে সেখানে তুমি ফর্মাল অর্থাৎ দৈনন্দিন জীবনের নয়, সেখানে তুমি কোনো কিছু সাহিত্য সমাবেশে কথা বলছো বা কোনো বক্তৃতা দিচ্ছ বা ক্রিয়েটিভিটি কিছু বলছো, সেগুলো ফর্মাল স্পিচের মধ্যে পড়ে। অর রাইটিং ইজ কল্ড, এটাকে আমরা কি বলবো, দেখো অ্যান্সার করো। তো এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে অবশ্যই এটাকে বলা হয় চাঙ্ক, মনে রাখবে, অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর। চাঙ্ক নয়, এটাকে বলা হয় কোলোকুয়েল, মনে রাখবে, অপশান বি হবে। হ্যাঁ, কোলোকেশন হবে না, ক্লু হবে না, চাঙ্ক হবে না, এগুলো আলাদা জিনিস, ওকে, এগুলো আলাদা জিনিস। তো এই অপশানটার সঙ্গে পরিচিত হও, কোশ্চেনটার দিকে নজর দিও। নেক্সট দেখে নাও, হোয়েন এ রাইটার ডেসক্রাইবস ইন ইনসিডেন্ট, একটা রাইটার কি করছে, ডেসক্রাইব করছে একটা ইনসিডেন্ট, ঘটনাকে, সিনস হুইচ হ্যাড অকার্ড হিজ লাইফ এনি আদার পারসন লাইফ অন দি বেসিস অফ মেমোরি। দেখো কি বলা হয়েছে, যখন মেমোরির কথা থাকে, মেমোরি মানে কি, একটা পার্সনের জীবনী, হ্যাঁ, পার্সন লাইফ লেখা আছে, ওকে, এই যে যখনই মেমোরির কথা থাকবে তখনই জানবে মেমোয়ার হবে, অপশান 4 হয়ে যাবে। আর ট্রাভেলগ কোথায়, যে বেড়াতে গেল, ভ্রমণমূলকগুলো ট্রাভেলগ মনে রাখতে হবে, ঠিক আছে, লাইফের কথা, মেমোরির কথা থাকলে মেমোয়ার। চলো নেক্সট চলে যাব, দেখে নাও যে হুইচ, দেখো কি আছে কোশ্চেনটা, হুইচ টু অফ দি ফলোয়িং আর মেন এইমস অফ রিমেডিয়াল টিচিং, যে দুটো এখানে দেখো এ আর বি আছে, দুটো মেন্স, মানে এখানে 4টা অপশানের মধ্যে তোমাদের দুটো অপশান আছে, যেটা দুটো রিমেডিয়াল টিচিংয়ের মেন এইমস, অর্থাৎ দেখো উদ্দেশ্য বা লক্ষ্য। তো প্রথম অপশানে চলে যাব, দেখো যে রিমেডিয়াল টিচিং ইজ ফর লার্নার টু ইমপ্রুভ দেয়ার লার্নিং, যে রিমেডিয়াল টিচিংয়ের দ্বারা কি হয়, লার্নারদের যে তাদের যে লার্নিং সেটা কি হয়, ইমপ্রুভ করা হয়। এখানে দেখে নাও কি আছে নেক্সট, যে রিমেডিয়াল টিচিং ফর টিচার্স মেক্স চেঞ্জেস ইন দেয়ার টিচিং, যে রিমেডিয়াল টিচিংয়ের দ্বারা যে এখানে দেখে নাও যে চেঞ্জ কিছু করা হয় টিচিংয়ের, না রিমেডিয়াল টিচিং ফর টিচার্স আন্ডারস্ট্যান্ড দেয়ার লার্নার্স, না আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে তার লার্নারদের, না রিমেডিয়াল টিচিং ফর দি প্যারেন্টস, না প্যারেন্টস তো প্যারেন্টস নয়ই তো, তাই না, প্যারেন্টস নয়, শিশুদের আন্ডারস্ট্যান্ড
হ্যাঁ, টিচার্স টু আন্ডারস্ট্যান্ড এটাও নয়, যে শিশুদের বুঝতে পারে এটাও নয় রিমেডিয়াল টিচিং। তো এখানে কি হবে, রিমেডিয়াল টিচিং মূলত যে রিমেডিয়াল টিচিং লার্নার্স টু ইমপ্রুভ, ঠিক আছে, ইমপ্রুভ করে রিমেডিয়াল টিচিং কি করে, লার্নিংটা সঙ্গে সঙ্গে মেক চেঞ্জ নিয়ে আসে। তো এখানে এ আর বি সঠিক হচ্ছে, অপশান 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখে নেব, এ টিচার ইন ক্লাস 2 হোল্ডিং এ বিগ বুক অ্যান্ড দি হোল ক্লাস রিডস সেম বুক। দেখো বিগ বুক বলা হয়েছে, বিগ বুক মানে খুবই একটা মোটা বই বলতে পারো বা আকর্ষণীয় বই বলতে পারো, সেখানে বিভিন্ন ছবি থাকবে, হ্যাঁ, পাহাড়ের ছবি থাকলো, তারপরে লেখা থাকলো এটা হিল, হ্যাঁ, এলিফ্যান্টের ছবি থাকলো, সেখানে এলিফ্যান্ট লেখা আছে, এই যে এগুলো বিগ বুক বলা হচ্ছে, যেগুলো অ্যাট্রাকটিভ বুক, হ্যাঁ, ক্লাস 2 মানে 7 বছরের শিশুদের ক্ষেত্রে। তো দেখো দি বুক হ্যাজ লার্জ ফন্ট, হ্যাঁ, তারপরে দেখে নাও কি আছে, ইলুস্ট্রেশন অর্থাৎ ছবি থাকবে, ডায়াগ্রাম জাতীয়, লার্জ ফন্ট অর্থাৎ এ বড় থাকে এইভাবে, লার্জ ফন্টে লেখা আছে ANT অ্যান্ড এইভাবে, বা সিম্পল টেক্সট টু অল চিলড্রেন পার্টিসিপেট ইন রিডিং। তো রিডিং করছে অল চিলড্রেন, তো এটাকে কি বলবে, গাইডেড রিডিং, শেয়ার্ড রিডিং, জিগস রিডিং না অ্যালাউড রিডিং। দেখো জিগজ, তো জিগজ রিডিংটা কি, এটা ধরে নাও তোমাকে একটা দীর্ঘ পড়া দেয়া হলো বা দীর্ঘ একটা বাক্য দেয়া হলো, তার মধ্যে তুমি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে সেটাকে বোঝার চেষ্টা করছো, সেটা জিগজ রিডিং। তো এখানে দেখে নাও এটাকে, এই রিডিংটাকে আমরা বলে থাকি, কিন্তু মনে রাখবে শেয়ার্ড রিডিং, মনে রাখবে শেয়ার্ড রিডিং, কারণ অল চিলড্রেন পার্টিসিপেট করেছে, অ্যালাউড রিডিং নয়, অ্যালাউড রিডিং নয়, মনে রাখবে অ্যালাউড রিডিং নয়, গাইডেড রিডিংও নয়। চলো দেখে নাও নেক্সট প্রশ্নে চলে যাব। তো এই জায়গাটা তোমাদের নিয়ে বহুবার আলোচনা করেছি এবং এখান থেকে তোমরা অবশ্যই কোশ্চেন পাবে পরীক্ষায়। তো দেখো এই জায়গাটা ভালোভাবে আরও একবার বলছি, বুঝে নাও। দেখো ডিসক্যালকুলিয়া মানে তো জানোই যে এখানে কি করে, যে ম্যাথের ক্ষেত্রে শিশুদের যে গাণিতিক যে সমস্যাগুলো হয়, প্লাস মাইনাস চিনতে, যোগ বিয়োগ করতে ভুল করে, যোগ বললে বিয়োগ করবে, গুণ বললে ভাগ করবে, বা গুণ চিহ্ন ভাগ চিহ্ন ইত্যাদি জানে না, সেগুলো ডিসক্যালকুলিয়া জনিত সমস্যা শিশুদের মধ্যে থাকে। বিভিন্ন যে সমস্যাগুলো, শিখন সমস্যাগুলো, অক্ষমতাগুলো। ডিসপ্র্যাক্সিয়াটা কি, এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। দেখো ডিসপ্র্যাক্সিয়া মানে কি, যেখানে তোমাদের সেন্সরি মোটর স্টেজে বলতে পারো শিশুরা থাকে এই সময়, বা শিশুরা বড় হয়ে গেল, ধরো শিশুরা জামার বোতাম দেখবে, ছোট্ট যখন শিশুরা থাকে জামার বোতাম লাগাতে পারে না, হ্যাঁ, তাদের যে জুতো, সেই জুতোর সুইয়ের লেস বাঁধতে পারে না, হ্যাঁ, টাই বাঁধতে পারে না, এগুলো মনে রাখবে সব ডিসপ্র্যাক্সিয়ার মধ্যে পড়ে। নেক্সট ডিসগ্রাফিয়া কি, যখনই গ্রাফিয়ার কথা আছে, গ্রাফিক্সের কথা যখনই থাকবে, তখনই জানবে সেটা কি করবে, যে সেটা রাইটিং স্কিলের মধ্যে পড়ে যায়। যে লিখনে যদি অক্ষমতা শিশুর থাকে, তাহলে মনে রাখবে সেটা কি হয়ে যাবে, ডিসগ্রাফিয়া। ডিসলেক্সিয়াটা কি, ডিসলেক্সিয়াটা মনে রাখবে যে ডিসগ্রাফিয়াটা শুধুমাত্র রাইটিংয়ে থাকে, লিখন অক্ষমতা, কিন্তু ডিসলেক্সিয়াটা কি থাকে, যে এখানে রিডিংয়ে থাকে আর রাইটিং দুটোই থাকে, মনে রাখবে রিডিং এবং রাইটিং দুটোই থাকে। দেখে নাও স্পেলিং, রাইটিং ইত্যাদি নানা রকম সমস্যা, এই ডিসলেক্সিয়াটা মূলত পঠনগত অক্ষমতা, কিন্তু মনে রাখবে যে এই যে এখানে দেখে নাও যে স্পেলিং, হ্যাঁ, স্পেলিং ভুল উচ্চারণ করছে, অ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু এটা থাকে। তাহলে যদি পঠন মনে রাখবে যে রিডিং অ্যান্ড রাইটিং যদি থাকে তখন সেটা ডিসলেক্সিয়া হবে, বা রিডিং যদি শুধু থাকে সেটা ডিসলেক্সিয়া হবে, যদি শুধু রাইটিং থাকে তখন ডিসগ্রাফিয়া হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি পঠন লিখন দুটোই একসঙ্গে থাকে কোনো অপশানে, তখন জানবে সেটা ডিসলেক্সিয়া হবে। ওকে, বুঝতে পেরেছো। ক্লাসটা কেমন লাগছে একটু প্রত্যেকে কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। এ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, যে একটা ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার এফেক্ট কমিউনিকেশন স্কিল, কম্প্রিহেনশন এবিলিটি। দেখো এখানে কি বলা হয়েছে, যে কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কি বলবে, তো এটাকে বলবো ডিসফেজিয়া, মনে রাখবে, ঠিক আছে। এই ডিসফেজিয়াটা কি, এখানে ধরে নাও যে শিশু কি কথা বলবো সেটা বুঝতে পারছে না, কি কথা ধরে নাও কে কি বলছে সেটা বুঝতে পারছে না, তো কথা বলা এবং বোঝায় যদি সমস্যা হয় সেটা ডিসফেজিয়া, মনে রাখবে। আর এই জিনিসটা মনে রাখতে হবে। আর ডিসপ্র্যাক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া আলোচনা করলাম। নেক্সট দেখে নাও হুইচ মেথড লেস স্ট্রেস গিভিং অপরচুনিটি টু লার্নার টু পার্টিসিপেট, যে পারপোজফুল, হ্যাঁ, টক ইন ক্লাসরুম
প্রমোটেডস লার্নার টু এনকাউন্টার রিয়েল লাইফ সিচুয়েশন। কোশ্চেনটা যাই কিছু থাকুক না কেন, এই রিয়েল লাইফ সিচুয়েশনটা যদি থাকে, এই রিয়েল লাইফ সিচুয়েশনের এই জায়গাটা ধরেই তুমি কোশ্চেনটার অ্যান্সার করতে পারবে। তো রিয়েল লাইফ সিচুয়েশন বলা হয়েছে। তো দেখো এখানে কি হয়েছে, যে রিয়েল লাইফ সিচুয়েশন মানে কি, বাস্তব জীবন, অবশ্যই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। আর গ্রামার কি বলেছিলাম, গ্রামার এখানে কি, যে তোমাকে বলতে দেওয়া হবে না, ইংলিশটা বলতে দেওয়া হবে না, মাতৃভাষার সাহায্যে তোমাকে গ্রামারের রুল শেখানো হবে, তাই না? তো এগুলো মনে রাখতে হবে। চলো নেক্সট প্রশ্নে চলে যাই, যে স্ক্যানিংটা কি। আমি তোমাদের সঙ্গে স্ক্যানিং নিয়ে কিন্তু বহুবার আলোচনা করেছি, তাই না? স্ক্যানিং নিয়ে বহুবার আলোচনা করেছি। তাহলে এখানে আমাদের স্ক্যানিং কি, স্কিমিং কি, এগুলো তো আমাদের ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। তাহলে দেখো স্ক্যানিংটা কি, দেখো ধরো যে স্ক্যানিং কি, যে পুরোপুরি একটা পাঠ করলে, ওকে, একটা পাঠ করে কি করলে, তুমি একটা নির্দিষ্ট ইনফরমেশন সেটার থেকে পেতে চাইছো, ধরে নাও একটা প্রশ্ন এসেছে তোমাদের সিনে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী এখানে লেখা আছে, তুমি শুধুমাত্র যে বাবার নাম কি শুধু স্ক্যান করবে, সেই প্রশ্নটার উত্তরটাই খুঁজবে, সেটা স্ক্যানিং। তাহলে এটা কি, এ স্পেসিফিক আইটেম পিস অফ ইনফরমেশন, এটা হয়ে যাবে অপশান সি। ওকে, আর স্কিমিংটা কি, ধরে নাও স্কিমিং কি, ধরে নাও তুমি একটা নিউজ পেপার পড়ছো, যে টেট পরীক্ষা কতটা পর্ষদ সফলতার সঙ্গে নিতে পারলো, টেট পরীক্ষায় মানে কি বলবো, যে ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া কি, যেটা তোমরা 25শে ডিসেম্বর পাবে নিউজ পেপারে। তাহলে এই যে সমস্ত যেগুলো পাবে টেট পরীক্ষা কেন্দ্র করে, সেগুলোকে স্কিমিং, সেগুলোকে রাজ্যের মানুষ যখন পাঠ করে বা তুমিও যখন পড়বে, সেখান থেকে মূল জিনিসটা পড়বে যে টেট পরীক্ষা অনেকটা কি বলবো স্বচ্ছতার সঙ্গে হলো, শিশুরা বা তোমরা যে স্টুডেন্টরা ভালোভাবে দিলে, তো সেগুলো হচ্ছে স্ক্যানিং। আমরা মূল জিনিসটা যেটা পাবো সেটা হবে স্কিমিং। নেক্সট দেখে নাও, এ টিচার বিলিভস, একজন শিক্ষকের যে বিশ্বাস, দি ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইজ এ কন্টিনিউ, দেখে নাও যে জেনারেল কগনিটিভ ডেভেলপমেন্ট। তো কগনিটিভ ডেভেলপমেন্ট থাকলে কি হবে, প্রজ্ঞামূলক বিকাশ থাকলেই জানবে জিন পিয়াজেট হবে। আর স্কিনার কী নিয়ে আলোচনা করেছে, জানাবে স্কিনার। লেভ ভাইগটস্কি কী করেছেন, সামাজিকতা, সোশ্যাল। স্টিফেন ক্রাসেন বলেছি তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থিওরি নিয়ে, হাইপোথেসিস, যে 5টা হাইপোথেসিস, সেটা নিয়ে গত ক্লাসে, ম্যারাথন ক্লাসে পুরোপুরি আলোচনা করে দেওয়া হয়েছে। নেক্সট দেখে নাও, যে গ্রামার ট্রান্সলেশন মেথড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোকাসন। আমি তোমাদের প্রথমেই করালাম গ্রামার ট্রান্সলেশন মেথডটা ভালোভাবে বোঝালাম। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে কোনটা ফোকাস করা হয়, দেখো যে কি করে, ল্যাঙ্গুয়েজ ইউজ অ্যান্ড মেন ফোকাস, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করাটাই কি মেন ফোকাস, না ফর্ম ফোকাস টিচিংটা, না ফোকাসড দেখে না মিনিং, না অর্থটা, ফর্মটা মানে গঠনটা। এরপরে দেখে নাও কি আছে, প্রোনাউন্সিয়েশন। তাহলে কি করে গ্রামার, শুধুমাত্র ফর্মটা, অর্থাৎ আমাদের স্ট্রাকচারটা, গঠনটা, তাই না, সূত্রটা নিয়ে আমরা কথা বলি। তাহলে দেখো তোমাদের সঙ্গে আমি গণিতের 20টি পেডাগোজি আলোচনা করলাম, এবং এটাই তোমাদের কিন্তু গণিতের পেডাগোজির লাস্ট ক্লাস। তোমাদের আমি এটুকু বলবো, তোমরা বিশ্বাস করে, বিলিভ করে, আমি তোমাদের যে 7টি দিয়েছি, 6টি নয় 7টি যে ম্যারাথন ক্লাস দিয়েছি ইংলিশ পেডাগোজির, সেগুলো ইংলিশ পেডাগোজির প্লেলিস্ট করা আছে। এক্সাম পর্যন্ত এই ক্লাসগুলো 24শে ডিসেম্বরের আগে পর্যন্ত এই ক্লাসগুলো দেখো বারবার। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা এখনও নতুন ভিজিট করেছো, শেয়ার করোনি, বন্ধুদেরকে শেয়ার করো এবং তাদের দেখার সুযোগ করে দাও। আমি তোমাদের বলছি কনফার্ম যে এই ক্লাসগুলো থেকে তোমরা 15টি প্রশ্নই কিন্তু এক্সাম হলে কমন পেয়ে যাবে। তোমাদের 24শে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষার জন্য সকলকে অনেক বেস্ট উইশ, সকলে ভালোভাবে এক্সাম দিবে, বেস্ট অফ লাক। আর তোমাদের মা বাবা পিতামাতার যে স্বপ্ন, যে লক্ষ্য, তোমার নিজের যে প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হওয়ার, সেই লক্ষ্যকে যদি তুমি জয়ী হতে চাও সেই লক্ষ্যে, তাহলে তোমাকে টেট পরীক্ষা যে ফার্স্ট স্টেজ, এই স্টেজটা কিন্তু উত্তীর্ণ হতেই হবে। ওকে, প্রত্যেকে সুস্থ থাকবে এবং টেট পরীক্ষা প্রত্যেকেই ভালোভাবে দিও, প্রত্যেকেই অনেক শুভকামনা প্রত্যেকের জন্য, অল দ্য বেস্ট। এবং নেক্সট যে ক্লাসগুলো আমি দিচ্ছি বিভিন্ন এক্সাম হলে স্ট্র্যাটেজি, আজকের যে ক্লাসটা দিয়েছিলাম সেই স্ট্র্যাটেজিমূলক যে ভিডিও ক্লাসগুলো, যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।